বরিশাল বোর্ড বাইশ দেখো তো। বরিশাল বোর্ড বাইশ পিভি সমগ্র বকেরা অবভিয়াসলি পড়ছিলাম, পিভি সমগ্র কিসের সূত্র? সমষ্ণ। সমষ্ণ, ঠিক আছে। টি ধ্রুবক থাকে, কি টি ধ্রুবক, সেখানে কি সমষ্ণ বক্রটা, ঠিক আছে। আর সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ভি ধ্রুবক থাকে, ভি ধ্রুবক থাকলে ভি থাকবে না, সমায়তন থাকলে হচ্ছে পি বাই টি ইকুয়াল টু ধ্রুবক। ওকে, সমচাপ, সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে পি ধ্রুবক থাকে, তার মানে কি ভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক থাকে। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে ভি বাই টি সমান ধ্রুবক থাকে, ঠিক আছে। বিকৃতি বনাম পীড়নের লেখচিত্র বিয়ের ক্ষেত্রফলটাকে নির্দেশ করে। ক্ষেত্রফল মানে কাজ নির্দেশ করে, মানে সর্বমোট কৃত কাজ নির্দেশ করে। সর্বমোট কৃত কাজ হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা মানে কাজ না, ইন্টু পীড়ন গুণ বিকৃতি, এটা মানে কি কাজ, ঠিক আছে। সর্বমোট কৃত কাজ, ঠিক আছে। আচ্ছা, ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11, দৈর্ঘ্য বৃদ্ধি এত দেওয়া, প্রদত্ত পীড়ন কত? হ্যাঁ, পীড়ন আমরা জানি কি ওয়াই ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। আচ্ছা, ওয়াই এর মান কত দাও? 2 × 10⁻11 দাও, 10⁻11। আর বিকৃতি কত দাও? 15%, তার মানে 0.15। তাহলে পীড়ন বের করতে হবে obviously পারবো, ঠিক আছে। এখান থেকে এরা অপশন থাকতে পারে, না থাকতে পারে, যদি ইয়েলো কালার দেওয়া আছে ওই নাই। বাট এমনি প্রসেস হচ্ছে এরকম, পীড়ন বের করতে হবে, বিকৃতি হচ্ছে 0.15, ওয়াই এর এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো 27°C তাপমাত্রায় 32 গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তি ইকে, ইকের ভ্যালু কি 3/2 nRT, ঠিক আছে। তাহলে 32 গ্রাম 3/2, মানে তাহলে 32 গ্রাম মানে 1 মোল। হ্যাঁ, তাহলে ডাব্লিউ বাই আমরা 32 আর 34 1 মোল। আর এর হলো 8.314, আর টি এর হলো হচ্ছে 27 ডিগ্রি, মানে 300। সব গুণ করে দিলে আনসার আসবে হচ্ছে 300। অ্যান্সার হলো, ঠিক আছে। ওকে ফাইন। হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের মান কত? কত জানো? 6.6733 × 10⁻11, ঠিক আছে। এই যে দেখো, এটা মিল আছে খ নম্বরটা, বাট একক মিল নেই। আচ্ছা, একক মিল আছে, 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার। আচ্ছা, নিউটন এর একক কি হয়? একক তো সব জায়গায় ভুল দেওয়া আছে, একক হবে এটা নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এটা হবে একক। এই জিনিসটা হচ্ছে একক, বাট এখানে একটা এককও ঠিক নাই, মোটামুটি অ্যান্সার ভুল আছে। দেখো মান সব সেম, এই মানটাও যে কথা, এই মানটাও যেটা, এই মানটাও একই কথা, এই মানটাও একই কথা, দশমিকের একটু এরকম করছে আর কি। 6.67 কে 0.67 লিখছে, 10⁻10 লিখছে, আর একটা এদিকে আসছে সেজন্য মান সবগুলো সেম, মান চারোটা মান সেম, ঠিক আছে। এখানে এককের খেলা, মান চারোটা সেম, শুধু একটু ট্রিক করে করে একটা ঘর দশমিক ঘর আগে বড় করে করে লিখছে, মান চারোটা সেম। হ্যাঁ, ওরা চাইছিল কি একক ট্রিক করতে, মান চারোটা সেম আসলে। তোমার চোখের দেখায় লাগবে আসলে এটা 6.67 × 10⁻11, তোমার চোখের দেখা লাগবে এটা, তুমি শিখছো এটাই 6.67 এখানে আসল খেলা হচ্ছে কার এককের, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, কিন্তু এখানে একটাও আনফরচুনেটলি ঠিক দেওয়া নেই, ঠিক আছে। আলটিমেটলি এটা হইতে পারতো, হয়তো নিউটন মিটার স্কয়ার পরে নেই, নিউটন মিটার স্কয়ার, তাহলে 1 নম্বর অ্যান্সার হইতো, তাহলে ক নম্বরও ভুল আসবে, ঠিক আছে। তাহলে মহাকর্ষ ধ্রুবকের একক কি? এখানে দেখতে হবে মান সবগুলো একই, একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, জি এর একক, জি এর একক। দেখো, শক্তি এবং ভরবেগের মধ্যে কোন একটা কোন একটি বস্তু কণার গতিশক্তি কে এবং তার ভরবেগ পি এর মধ্যকার লেখচিত্র। আচ্ছা দেখো, ই কে
এই সূত্রটা তুমি জানো কিনা জানি না, p²/2m। p কে সমান কি p²/2m, এরকম একটা সূত্র আছে গতিশক্তির সাথে ভরবেগের সূত্র। তাহলে এখন m তো ধ্রুবক, m কি ধ্রুবক, m যদি ধ্রুবক হয়, m যদি কি হয় ধ্রুবক হয়, তাহলে কি হয়, t কে প্রপোর্শনাল টু p² হয় না? একটা চলকের বর্গ নাই আর একটা চলকের বর্গ আছে, কি অবভিয়াসলি পরাবৃত্ত। ম্যাথের কনসেপ্টটা ছিল। আচ্ছা দেখো, ডাইভারজেন্স অফ ভি, ডাইভারজেন্স মানে এটা ডট গুণফল দেখাইতে বলছে, তাহলে ডট ডিডি এক্স অফ আই এর সাথে এটা ডট গুণ x² প্লাস ডিডি ওয়াই অফ জে, জে এর সাথে 2z এর -2z এর ডট গুণ -2z, আমি একসাথে করে দিচ্ছি, প্লাস ডিডি জেড অফ কে, কে এর সাথে এটা ডট গুণ পাই। ওকে, x² কে ডিফারেন্সিয়েট করলে কত আসে 2x, আর ওয়াই এর সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েট করলে কত আসে 0, আর এখানে জেড এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কত আসে 0, অ্যান্সার হবে কত 2x। ডাইভারজেন্স করলে কি স্কেলার রাশি পাবো, তাহলে এটা কখনোই হবে না, পুরোটা ভেক্টর রাশি, অবশ্যই এটা অ্যান্সার হবে। ক্যালকুলেশন না করেও বলে দেওয়া যায় তো, ডাইভারজেন্স অবশ্যই অবশ্যই জীবনও কি আসবে না, ভেক্টর রাশি আসবে না, ডাইভারজেন্স সবসময় কি আসবে, স্কেলার রাশি আসবে। ঠিক আছে, অসমমানের বিপরীতমুখী ভেক্টরকে কি বলা হয়, বিষুদ্রি ভেক্টর। বিপরীত ভেক্টর মানে কি, সমান সমান বিপরীতমুখী। বিপরীত ভেক্টর মানে ওই যে দেখছিলাম 5i হলে বিপরীত ভেক্টরের মান 1/5i হয়। আর বিপরীত বিষুদ্রির ভেক্টর মানে অসমান বিপরীতমুখী, সদৃশ ভেক্টর হলে সমান সমমুখী। ওকে, জড়তার টাও, টাও এর সাথে তোমার জড়তার ভ্রামকের সম্পর্ক টপ টাও ইকুয়াল হচ্ছে আই আলফা। টাও মানে কি আই আলফা, টাও ইকুয়ালস টু কি আই ইন্টু আলফা। জড়তার ভ্রামকের সাথে কার সম্পর্ক, আহ টর্কের সম্পর্ক, আর টাও ইকুয়ালস টু আই আলফা। ত্যাগের প্রতি ঘূর্ণনত কোন একটা বস্তুর উপর কেন্দ্রমুখী বলদার কি দেখা শূন্য, সবসময় বলছিলাম কেন্দ্রমুখী বলদার কি দেখা শূন্য থাকে। নিম্নলিখিত আদর্শ গ্যাসে ন্যায় কাজ করে, নিম্নচাপ উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রার বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো কাজ করে। একটি গ্যাস আদর্শ গ্যাসের মতো কাজ করে, নিম্নচাপ উচ্চ তাপমাত্রা, জিনিসটা মনে রাখতে হবে। ওই যে উচ্চ তাপমাত্রা বাস্তব গ্যাসের, নিম্নচাপ উচ্চ তাপমাত্রা কিসের মতো কাজ করে, নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতো কাজ করে। ঠিক আছে, নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রায় কোনো একটা গ্যাস কিসের মতো কাজ করে, আদর্শ গ্যাসের মতো কাজ করে থাকে। ঠিক আছে, আচ্ছা, কোন গ্যাস অণুর মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক, গড় মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক। কিছুক্ষণ আগে শিখছিলাম কি গড় মুক্ত পথ চাপের ব্যস্তানুপাতিক, এখন শিখতেছি কি গড় মুক্ত পথ গ্যাসের ব্যস্তানুপাতিক। তাহলে এটা একটু তার মানে গড় মুক্ত পথ নিয়ে একটা এমসিকিউ আসবেই, গড় মুক্ত পথ নিয়ে একটা এমসিকিউ কি আসবেই। ঠিক আছে, গড় মুক্ত পথ কি পাইলাম, চাপের ব্যস্তানুপাতিক পাইলাম, আগের ভিডিওতে আছে। আর হচ্ছে গড় মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক। আরে এটা মোটামুটি পাইলাম, চাপের ব্যস্তানুপাতিক পাইলাম, ঠিক আছে, ঘনত্বের ব্যস্তানুপাতিক এটা পাইলাম। ঠিক আছে, এখন দেখো আরেকটা কি বলছে, স্প্রিং এর দৈর্ঘ্য বনাম, স্প্রিং এর কি দৈর্ঘ্য বনাম তোমার এর লেখচিত্র বের করতে বলছে। স্প্রিং এর দৈর্ঘ্য বনাম স্প্রিং এর ভর বনাম দৈর্ঘ্যের লেখচিত্র, সেটা কি হবে, স্প্রিং এর ভর বনাম দৈর্ঘ্যের লেখচিত্র, সেটা হচ্ছে এটা, সমানুপাতিক ছিল। স্প্রিং এর ভরের সাথে স্প্রিং এর দৈর্ঘ্য
দৈর্ঘ্য বৃদ্ধি মানে তোমার ঝুলানো বল, ঝুলানো বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধিটা কেমন হয় আবার, কি হয় ধরো এফ ইকুয়ালস টু কে এক্স, এফ মানে হচ্ছে এম জি, এম জি সমান কে এক্স। দেখো এম এর সাথে এ এক্স এর সম্পর্ক কেমন, সমানুপাতিক, নাহলে জিও ধ্রুবক কেও ধ্রুবক, তার মানে কি লেখা যায় এম এর সম্পর্ক টু এক্স, ভরের সাথে এটা সম্পর্ক সমানুপাতিক, সমানুপাতিক মানে কি এই যে এটা মূলবিন্দুগামী সরলরেখা, সমানুপাতিক মানে কি মূলবিন্দুগামী সরল রেখা। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো আহ তোমার কি বলছে, 15 মিটার উঁচু একটি গাছের ডাল হতে 200 গ্রাম ভরের একটি কাদামাটিতে পরে 10 সেন্টিমিটার গর্ত সৃষ্টি করে ফেলছে। হ্যাঁ বলছে ভূমি থেকে কত উচ্চতায় আমটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। ভূমি থেকে কত উচ্চতায় আমটির বিভব শক্তি গতিশক্তির কি হবে, দ্বিগুণ হবে, সেটা জানতে চাইছে আমাকে, ঠিক আছে। ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, তাহলে বিভব শক্তি মানে হচ্ছে ইপি, কি হবে 2 ই কে, বিভব শক্তি গতিশক্তির কি হবে, ভূমি থেকে কত উচ্চতায় আমটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, তাহলে ইপি সমান 2 ই কে, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। আচ্ছা ধরি এক্স উচ্চতায়, তাহলে উচ্চতাটা কত হবে এম জি এক্স, আর এখানে হবে 2 ই কে হলো হাফ এম বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে এম কাটা, 2 আর হাফ কাটা, এম কাটা, তাহলে আলটিমেটলি কি থাকে জি এক্স ইকুয়ালস টু ভি স্কোয়ার। ওকে, যেহেতু স্থির অবস্থান থেকে পড়তেছে তাহলে আমরা কি লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এক্স লিখতে পারি না, 2 জি এক্স হবে না আসলে 2 জি এইচ মাইনাস এক্স হবে। এটা কেমনে হয় বুঝাই, এখন আমটা এখান থেকে পড়তেছে, আমটা কত এখান থেকে পড়তেছে এই যে মাটিতে এখানে, তো ধরে নাম হচ্ছে এই উচ্চতায় হচ্ছে, অর্থাৎ এই এক্স উচ্চতায় হচ্ছে তোমার কি হবে বিভব শক্তি এবং গতিশক্তি দ্বিগুণ হবে। তোমার এই টোটাল উচ্চতা হচ্ছে 15 বা এইচ বা 15, ঠিক আছে। তো এখন দেখো আমরা গতিশক্তি বিভব শক্তি মাপার ক্ষেত্রে কি করি, এম জি এক্স ভূমি থেকে উচ্চতাটা মাপি, আর গতিশক্তি মাপার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, তাহলে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল, বস্তুটা এখানে আগে ছিল, এখান থেকে পড়তে পড়তে এখানে আসছে, আমরা যে বিন্দুতে মাপতেছি, তাহলে টোটালটা যদি 15 হয়, নিচেরটা যদি এক্স হয়, তাহলে ওর অতিক্রান্ত দূরত্ব কত, 15 - এক্স হবে না এই দূরত্বটা, তাহলে এখানে হবে ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ মাইনাস এক্স, এইচ এর ভ্যালু 15 হবে, ঠিক আছে। যেহেতু স্থির অবস্থান থেকে পড়ছে তাহলে এটার ভ্যালু 0, আলটিমেটলি আমরা বলতে পারি জি এক্স ইকুয়ালস টু 2 জি ইন্টু 15 - এক্স, এখান থেকে জি জি কাটা যাবে, আলটিমেটলি আমার থাকবে এ হচ্ছে, আমার কাছে কি থাকবে এখানে, জি জি কাটা গেলে এক্স ইকুয়ালস টু 30 - 2 এক্স, তার মানে 3 এক্স এর ভ্যালু হচ্ছে 30, এক্স এর ভ্যালু হচ্ছে কত 10, 10 হচ্ছে আনসার, ঠিক আছে। এটাই মোটামুটি ক্যালকুলেশনটা একটা একবার রিভাইজ দিয়ে দেখো। কাদামাটির গড় প্রতিরোধ বল কত, কাদামাটির গড় প্রতিরোধ বল বের করতে বলছে, এফ, এফ বের করতে বলছে, ঠিক আছে। এখন গড় প্রতিরোধ বল বের করবে কিভাবে, এফ ইকুয়ালস টু, এফ ইকুয়ালস টু কি হবে 15 মিটার উঁচু থেকে পড়ছে, এটা হবে এম জি এইচ প্লাস এক্স, ঠিক আছে। এইচ মানে হচ্ছে এই উচ্চতাটা, আর এক্স মানে হচ্ছে 10 সেন্টিমিটার যেটা এক্সট্রা ঢুকছে সেটা, তাহলে এম এম এর ভ্যালু কত দেওয়া আছে 200 গ্রাম, তার মানে 0.2 কেজি, আর জি এর ভ্যালু 9.8 দেওয়া, আর এইচ এর ভ্যালু 15 মিটার, আর এক্স এর ভ্যালু 10 সেন্টিমিটার, তার মানে 10/100, ঠিক আছে। এখান থেকে যেটা বের হবে সেটা হচ্ছে এটা 295.6, বুঝতে পারছো, এম জি এইচ প্লাস এক্স, এম জি কি এইচ প্লাস এক্স, বুঝতে পারছো, এম জি এইচ প্লাস এক্স, এটা হচ্ছে তোমার টোটাল, যেহেতু ওই যে কাঁটাটা ঢুকবে সেটা কিসের মতো যেন প্যারেকের মতো, মাটিতে প্যারেক গাড়লে কি হয়
উপর থেকে এই উচ্চতায় যখন কোনো একটা হাতুড়ি পড়ে, এই উচ্চতা থেকে, এটা একটা প্যারেক ছিল, প্যারেকের উপরে এই উচ্চতা থেকে বল পড়ছে, প্যারেকটা যখন 2 সেন্টিমিটার নিচে ঢুকছে, তাহলে উপরে হচ্ছে 10 সেন্টিমিটার থেকে বলটা পড়ছে। টোটাল কত সেন্টিমিটার হলো? 2 + 10 মানে 12। আর টোটাল শক্তিটাই হচ্ছে কাউন্ট হবে। এই শক্তিটা কি হচ্ছে, মাটি কি করবে, প্রতিরোধ করবে শক্তিটাকে। তাহলে mg h+x, এইচ মানে 15 আর এক্স মানে হচ্ছে 10। ঠিক আছে, একটা বস্তুর আদি মাত্রা এক্স প্রযুক্ত বল প্রযুক্ত বল অপর মাত্রা ওয়াই হলে বিকৃতি কত হবে? ওকে, মানে আদি দৈর্ঘ্য L1 এর ভ্যালু ছিল এক্স, L2 হয়ে যাবে ওয়াই। ঠিক আছে, তাহলে তোমার ডেল এল মানে কত, পরিবর্তন, ওয়াই মাইনাস এক্স, তাহলে বিকৃতি কত হবে? ওয়াই মাইনাস এক্স বাই আদি দৈর্ঘ্য ওয়াই মাইনাস এক্স বাই এক্স, তাহলে এটা হবে। এটা না আসলে, অ্যান্সার হবে ঘ, বিকৃতি ওয়াই মাইনাস এক্স বাই ডেল এল বাই এল। গ হবে না অ্যান্সার, গ হবে ওয়াই মাইনাস এক্স অথবা এক্স মাইনাস ওয়াই, যেটা বড় হয় আর ওয়াই মাইনাস এক্স বাই এক্স, অ্যান্সার হবে ঘ। এখন দেখো, ভেক্টর স্কেলার গুণ, স্কেলার গুণ হচ্ছে বিনিময় আর বর্ণনা সূত্রে মেনে চলে, কোনো সংযোগ সংযোগ সূত্রে মেনে চলে না। স্কেলার গুণ মানে ডট গুণ আর কি। বিনিময় সূত্র মানে এ ডট বি যে কথা, বি ডট এ একই কথা, সেটা হচ্ছে বিনিময় সূত্র, এটা মেনে চলে। আর বন্টন সূত্র মানে কি, বন্টন মানে ধরো এম ইন্টু এ ডট বি, এটা এমটাকে চাইলে তুমি মাঝখানে বন্টন করে দিতে পারো, এ ডট এম ইন্টু বি, এটা লিখতে পারো, সমস্যা নেই। এটা বন্টন সূত্র মেনে চলে, বাট সংযোগ সূত্রে মেনে চলে না। ঠিক আছে, সংযোগ সূত্রে কি চলে না, মেনে চলে না। ভেক্টর স্কেলার বন্টন কি হয়, বিনিময় সূত্র মেনে চলে, এটা একই সাথে ওর সাথে বন্টন সূত্র মেনে চলে, সংযোগ সূত্র মেনে চলে না। ঠিক আছে, ওকে। সে একটা সংঘর্ষ কিন্তু, ঘর্ষণহীন তল, এম্বার একটি বস্তু নিজে নামতেছে, ঠিক আছে? নিজে নামার সময় এর উপরে তলের প্রতিক্রিয়া বল কত হবে সেটা জানতে চাইছে। হ্যাঁ, তলের প্রতিক্রিয়া বল এই যে এটা, এটা 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 জানতে চাইছে। আমি আবার জানি জি কাজ করে নিচে, এই যে জি এদিকে কাজ করে নিচে, তাহলে এ কাজ করে হচ্ছে এটা, এবং এই অ্যাঙ্গেলটার সাথে মাটির অ্যাঙ্গেলটা সেম বলছিলাম কিছুক্ষণ একটা আগের ভিডিওতে, মাটির অ্যাঙ্গেলটার সাথে অ্যাঙ্গেলটা সেম থিটা, এটা কত হবে এমজি, জি কস থিটা। আর এদিকে যদি জি কস থিটা থাকে, এটা অবভিয়াসলি কত হবে, জি সাইন থিটা। যেহেতু তোমাকে কি চাইছে, বল চাইছে, তলের প্রতিক্রিয়া বল চাইছে। আর তলের প্রতিক্রিয়া বল চাইছে একটা, কেয়ারফুল, তলের প্রতিক্রিয়া বল জি সাইন থিটা, তাহলে হচ্ছে কি হবে? আসলে আরো ভুল লাগাইছে, অ্যান্সার হবে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে এটা। এখন তলের প্রতিক্রিয়া বলবো কি বোঝায়? তলের প্রতিক্রিয়া বল হচ্ছে তলের ঠিক বিপরীত দিকে যে বল কাজ করে থাকে বলে তলের প্রতিক্রিয়া বল। এটা ঠিক আছে, তলের ঠিক বিপরীতে যেটা কাজ করতে বলা হয়, বিপরীত দিকে কাজ করলে সেটাকে বলা হয় কি, তলের প্রতিক্রিয়া বল কি, তলের প্রতিক্রিয়া। সেটা হচ্ছে তল বরাবর বল, এটা হচ্ছে তলের প্রতিক্রিয়া বল। দেখো, তলের প্রতিক্রিয়া বল এটার বিপরীতে না, তাহলে বিপরীতে মানে কি, এম এই কস থিটার জি কস থিটার বিপরীতে কাজ করতে হবে। এই বলটা আর এই বলটা পরস্পর কি হবে, অবশ্যই সমান হবে। এই বলটা আর এই বলটা পরস্পর কি হবে, সমান হবে, তাহলে জি কস থিটা। যেহেতু ওই যে বল চাইছে সেজন্য হচ্ছে জি কস থিটা, এম জি কস থিটা, অ্যান্সার হবে গ। গ হবে না আসলে, তলের প্রতিক্রিয়া চাইছে বলে যদি বলতো তল বরাবর বল, তল বরাবর বল মানে এই তল বরাবর, এম জি সাইন থিটা হইতো। তলের প্রতিক্রিয়া মানে তল থেকে ঠিক লম্বা ভাবে উপরের দিকে কাজ করে বিপরীত দিকে, এটা হবে এটার নিচের দিকে যেটা কাজ করতেছে তার সমান, জি কস থিটা। কৌণিক ভরবেগের মাত্রা, দেখো কৌণিক ভরবেগ এল দিয়ে প্রকাশ করা হয়, এল ইকুয়ালস টু আর ইনটু পি, মানে আর ক্রস পি আর, আর 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 দৈর্ঘ্য আর রাখলাম, পি পি মানে হচ্ছে এম ইন্টু ভি, ভি ভি হচ্ছে বেগ এম ভি, তাহলে আর এর মাত্রা হচ্ছে এল, যেহেতু দৈর্ঘ্যের মাত্রা M, ভরের মাত্রা হচ্ছে বড় এম, আর এটার মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, এল টি ইনভার্স ওয়ান। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমার কি হয়, এম এল স্কোয়ার টি টি, এটা হচ্ছে কিসের মাত্রা, এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, এটা হচ্ছে কিসের মাত্রা, মৌলিক ভরবেগের মাত্রা, মাত্রা এরকম সমীকরণ থেকে বের করতে হয়।
আই এবং জে এর লম্ব দিকে ভেক্টর হলো এই যে আই ক্রস জে অথবা কে। কে মানে কি আই ক্রস জে না, এদের লম্ব দিকে ভেক্টর হচ্ছে আই ক্রস জে, প্লাস মাইনাস উপর দিকে হইতে পারে নিচের দিকে হইতে পারে, সেরকম আই ক্রস জে এদের লম্ব দিকে ভেক্টর আই এবং জে তোলো। জে এবং কে তোলে লম্ব দিকে ভেক্টর জে ক্রস কে, তার মানে আই। আর এটা মানে হচ্ছে কে আর কি। ঠিক আছে। গতিশীল বস্তুর ব্যাগ দুই তৃতীয়াংশ হলে গতিশক্তি কত গুণ হবে? তো ব্যাগ, ব্যাগের সাথে কার গতিশক্তির সম্পর্ক? ইকুয়েশন কি? হাফ এম ভি স্কয়ার। তার মানে ই কে ইজ প্রপোর্শনাল টু হচ্ছে ভি স্কয়ার না? ই কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কয়ার না? ব্যাগ দুই তৃতীয়াংশ হয়েছে, তার মানে কি ই কে প্রাইম ইকুয়ালস টু ব্যাগ দুই তৃতীয়াংশ 2/3 ভি হোল স্কয়ার, তার মানে কত হবে? 4/9 ভি স্কয়ার হবে। ঠিক আছে। তার মানে 4/9 হবে কত? 4/9, এই যে 4/9, গতিশক্তি 4/9। জাস্ট ব্যাগের জায়গায় বসালাম, বাকিগুলো তো আমার লাগবে না, শুধু ব্যাগের সাথে গতিশক্তি জিনিসটা চাইছে আর কি। ই কেস প্রপোর্শনাল টু ভি স্কয়ার, কি বলছে কি গতিশক্তি দুই তৃতীয়াংশ হবে। দুই তৃতীয়াংশ হলে কি, সরি ব্যাগ দুই তৃতীয়াংশ হলে তাহলে ব্যাগের জায়গায় কি বসলাম 2/3 ভি, দুই তৃতীয়াংশ যেহেতু বলছে, তাহলে বসানোর পর আমার কত হলো ই কেস 4/9 ভি স্কয়ার। ওকে ফাইন। আচ্ছা, তাই দেখো এটা অভিকর্ষ ত্বরণ বনাম পৃথিবীর গভীরতার লেখচিত্র। গভীরতা, ভূপৃষ্ঠ হতে, ভূপৃষ্ঠ থেকে গভীরতা, ভূপৃষ্ঠ থেকে গভীরতা, ভূপৃষ্ঠ থেকে গভীরতা। এই যে এই লেখচিত্রটা তুমি জানো না, এখান থেকে উঠে আবার এখান পর্যন্ত নেমে যায়। এটা হচ্ছে পৃষ্ঠ থেকে, এটা হচ্ছে পৃষ্ঠ, এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে ভিতরে। ঠিক আছে, পৃষ্ঠ থেকে যত কমতে থাকে তত কমতে থাকে না? তাহলে দেখো ভূপৃষ্ঠ থেকে যে, তাহলে এখান থেকে স্টার্ট হবে, ভূপৃষ্ঠ থেকে যত ভিতরে যাইতে থাকে তত হচ্ছে অভিকর্ষ ত্বরণ কমতে থাকে, যত ভিতরে যাইতে থাকে তত অভিকর্ষ ত্বরণ কমতে থাকে। ওকে, এটাই বুঝাইছে আমার। বুঝতে পারছো? ভূপৃষ্ঠ থেকে, তাহলে লেখচিত্রটা এটা ভূপৃষ্ঠ থেকে দেখো, যেহেতু ভিতরে বলছে, এটা বাইরে হলে এরকম হইতো অবভিয়াসলি। ঠিক আছে, যেহেতু পৃষ্ঠ থেকে যে উল্টাটা চাইছে, এটার উল্টাটা এভাবে উল্টা এখান থেকে আসছে, শুরু হয়েছে পৃষ্ঠ থেকে ভিতরে, শুরু হয়েছে পৃষ্ঠ থেকে আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে জিরো হয়ে গেছে কেন্দ্র থেকে। এটাই হচ্ছে ওটা, লেখচিত্র। তাহলে ভূপৃষ্ঠ হতে যে গভীরতা এবং উচ্চতা বিকশ স্তরণে সমান হবে, সেই গভীরতা এবং উচ্চতার অনুপাত কত সেটা মনে রাখবো। পৃষ্ঠ গভীরতায় এবং উচ্চতায় অভিকর্ষ ত্বরণ মানে নিচে আছে না 1 - h/r × g, এটা হচ্ছে 1 - h/r × যেটা হচ্ছে গভীরতায়, তারপর হচ্ছে 1 - 2 h/r × g, সেটা হচ্ছে উচ্চতায়। তাহলে এই টুটাও এখানে যাবে, এইটা মানটা এখানে আসবে। তো গভীরতা এবং উচ্চতায়, গভীরতায় উচ্চতা 2:1, গভীরতা দেখি 2:1 স্তরণ কখন সমান হবে, এটা 2:1 হলো অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, এই যে এটা এ হবে না, ওই যে প্রথম দিনে আমি কি করে দিলাম মনে থাকার কথা, সাইনের আগে যা থাকে তাকে এ বলি, আমরা তাকে কি বলি এ। এবং এটা হচ্ছে ভিতরে যা থাকে, অর্থাৎ টি এর সাথে যেটা গুণ হিসেবে থাকে সেটাকে বলি ওমেগা, ওমেগা টি। হ্যাঁ, তার মানে টি এর সাথে যেটা গুণ থাকে তাকে বলি ওমেগা। ওমেগার ভ্যালু হচ্ছে 2π, আর এ এর ভ্যালু হচ্ছে √3, এটা বলতে পারি আমি। এর ভ্যালু কত? √3, সেটা বললাম। আচ্ছা, স্পন্দনটির পর্যায়কাল কত? পর্যায় কত? পর্যায়কাল এফ, এফ বের করতে হবে। এফ মানে হচ্ছে 2π, সরি 1/t, আবার টি এর ভ্যালু হচ্ছে 2π/ওমেগা, তাহলে আলটিমেটলি ওমেগা/2π লেখা যাবে। ওমেগার মান তুমি জানো 2π, তাহলে আলটিমেটলি উপরে 2π বসালা, নিচেও 2π হলো, 2π কাটাকাটি গেলে হচ্ছে 1, এটা হচ্ছে 1। ঠিক আছে। সাম্যাবস্থা থেকে 1 মিটার দূরত্বে গতিশক্তি এবং বেগ সূত্র হলো, চেষ্টা পারবা না, সূত্র আছে। ঠিক আছে, সূত্র আছে, গতিশক্তি বেগ সূত্রের সূত্র আছে, পড়ো। ঠিক আছে, তুমি পড়ো না এই জিনিসটা, অষ্টম চ্যাপ্টার পড়ো। আচ্ছা, ওই যে সেকেন্ড গুলোকে এমসিকিউটা রিপিট করছে, সেটা একবার দেখাচ্ছি, এটা দেখাতে টি ইকুয়ালস টু 2π √L/g, এখানে টি এর ভ্যালু সেকেন্ড গুলোর জন্য 2 সেকেন্ড, তাহলে এখান থেকে কাটা।
এল এর জায়গায় জাস্ট এল প্লাস আর লিখছে, নো প্রবলেম। আর নিচের কোনটি দুটি শূন্য দশার সমতুল্য? 2 পাই, 180 ডিগ্রি না, 2 পাই মানে কত, 360 ডিগ্রি। তাহলে এখানে 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরে আসলে আবার 0 ডিগ্রি, তার মানে শূন্য শূন্য সমতুল্য না। আবার 4 পাই, আবার 6 পাই, 8 পাই, সবগুলো শূন্য দশার সমতুল্য আর কি। এখানে 0 ডিগ্রি ছিল, এখানে 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, আবার এখানে 270, আবার এখানে 360, মোটামুটি 2 পাই, 2 পাইটাই হচ্ছে কি শূন্য দশার সমতুল্য। ওকে, পিভি রাশিটি গ্যাসের ক্ষেত্রে নির্দেশ করে হচ্ছে কাজ। পিভি রাশিটি কি নির্দেশ করে? হ্যাঁ অবশ্যই, পি এবং ভি রাশির যে লেখচিত্র আছে, আমরা যে তাপগতিবিদ্যায় দেখছিলাম, পিভি লেখচিত্রের মোটামুটি ক্ষেত্রফলটা কাজ নির্দেশ করে। ঠিক আছে, ওকে। ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, এ এবং বি ভেক্টরের ক্ষেত্রে ইজি, এ ডট বি ডিভাইডেড বাই এ এবং বি এর মান বের করে cos থিটা ইকুয়াল টু পেতে পারবা। ডট করবা, এর সাথে 2 গুণ করবা, তাহলে 2 কে তো 9 ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে 5, 1 ইন্টু রুট 5 আর কি। এটাই হবে, ক্যালকুলেটর বললে এটা আসবে। টর্কের অপর নাম কি? ঘূর্ণন বল, এটা ইম্পর্টেন্ট। কি পাইলে? টর্কের অপর নাম ঘূর্ণন বল। টর্কের অপর নাম কি রে? ঘূর্ণন বল। আচ্ছা, এই যে কোশ্চেনটা রিপিট করছে, হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, বর্গ বর্গবেগ বের করতে বলছে, সিআরএমএস টু রুট ওভার 3 পি বাই 2। এখানে রো দেওয়া আছে, পি এর ভ্যালু কত? 101.32 প্যাসকেল। বসাই দিলে আনসার হচ্ছে এটা, চলে আসবে, মিটার পার সেকেন্ড আসবে, কিলোমিটার পার সেকেন্ড নিয়ে যাবে। এটাও তো জানো তুমি, সরল দোলকের সর্বোচ্চ কৌণিক বিস্তার কত? 4 ডিগ্রি। রিপিট করতেছো একটা কোশ্চেন, দেখো। আচ্ছা, ও এবং পি বিন্দুর মধ্যে দশা পার্থক্য বের করতে হচ্ছে, ও বিন্দু এবং পি বিন্দুর মধ্যে দশা পার্থক্য বের করতে হচ্ছে। দেখো, এটা হচ্ছে কত? 180 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি, তার মানে হচ্ছে 2 পাই। আর এটা কত? অর্ধেক। টোটালটা যদি 90 ডিগ্রি হয়, সরি 180 ডিগ্রি হয়, তাহলে অর্ধেক কত? 90 ডিগ্রি হবে না? টোটাল দশা পার্থক্য কত হচ্ছে? 2 পাই, এতটুকু পর্যন্ত 2 পাই, প্লাস এটা মানে এতটুকু 180 ডিগ্রি, তার মানে অর্ধেক মানে 90 ডিগ্রি, প্লাস 90 ডিগ্রি, পাই বাই 2। এটা হলে আবার যোগ করলে কত হয়? 5 পাই বাই, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে। বলছে পি বিন্দুর সাপেক্ষে, পি বিন্দুর সাপেক্ষে বলছে এ এবং সি বিন্দুর পথ পার্থক্য কথা, সেটা বাদ দিতে পারবো না। চেষ্টা করবা দশা পার্থক্য সমান, এটা হচ্ছে তুমি ইয়াতে জানো, ভূতাল বিজ্ঞানে পড়ছো, দশা পার্থক্য বের করার চেষ্টা করবা এইভাবে, এভাবে যেভাবে বের করে দিছি। দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা টু পথ পার্থক্য। এটা তো ধ্রুবক রাশি, ডিপেন্ড করে না। দশা পার্থক্য পথ পার্থক্য সমান বা দেখতে হলে তুমি পথ পার্থক্যের অনুপাত জানতে চাইছে, তুমি দশা পার্থক্যের অনুপাত বের করতে পারলেই হবে। ঠিক আছে, পি এর সাপেক্ষে, অর্থাৎ পি থেকে একবার এ বিন্দুর দশা মাপবা, আবার সি বিন্দুর দশা মাপবা, দশা মেপে দুটোর অনুপাত বের করবে। দশা কিভাবে মাপবা? এই যে কয়টা গম্বুজ গেছে, একটা গম্বুজ হলে পাই, অর্ধেক গম্বুজ হলে পাই বাই 2, দুইটা গম্বুজ হলে 2 পাই, এরকম এরকম এই গম্বুজ গুলো আর কি। আচ্ছা দেখো, এদিকে এফ বি, এ এবং বি যে তলে আছে, পি ও কিউ সে তলের সাথে লম্ব, পি ও কিউ সে তলের সাথে লম্ব, তাহলে এ এবং এ ক্রস বি এর দিক হবে, এ ক্রস বি ক্রস গুণফলের দিক মানে কি? লম্ব দিকে না? ডান হাতি স্ক্রু ঘুরাইলে বুড়ো আঙ্গুল যেদিকে সেদিকে, তার মানে লম্ব দিকে, এ বি তলের লম্ব দিকে। এ বি তলের কোন দিকে? লম্ব দিকে। তাহলে এ বি তলের লম্ব দিকে কে আছে? এই যে পিউ কিউ আছে, তার মানে ও কিউ। ওকে, দেখো এ থেকে বি এর দিকে ঘুরে তুমি হাতটা নাও, হাতটা নিয়ে 5টা আঙ্গুল এ এ বরাবর ধরো, ধরে বি বরাবর ঘোরাও,
বি বরাবর ঘোরাইলে আঙ্গুলটা কোন দিকে, বুড়ো আঙ্গুলটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে না নিচের দিকে? বুড়ো আঙ্গুলটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। সেজন্য হচ্ছে এই যে দিক হবে এটা ও কিউ। যদি বলতো বি ক্রস এ, তখন কি করতাম? বি থেকে ধরতা, ধরে কার দিকে ঘুরে? এর দিকে ঘুরে। তাহলে আঙ্গুলটা কোন দিকে কাজ করতেছে? উপর দিকে কাজ করতেছে। ডান হাত করতে হবে obviously, ডান হাত। তাহলে তখন ইয়া কি হবে? ওপি উপরে। তখন হচ্ছে ওপি এর দিক হইতো, তখন বি ক্রস এ হইতো। এখন এ ক্রস বি যেহেতু সেজন্য নিচের দিকে ও কিউ ডিরেকশন এটা। কেন্দ্রকে বলতে কাজ শূন্য সবসময় জানি। পৃথিবীর মুক্তিবেগ সন 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর মুক্তিবেগের মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? ওকে। এখন দেখো, গড় বর্গবেগের বর্গমূল এবং পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক, হ্যাঁ এটা জানি। CRMS ইকুয়ালস টু √3 RT/m। আমরা বলতে পারি কি CRMS প্রপোর্শনাল টু √T, এটা অ্যান্সার। এটার মান বের করতে বলছে। তো দেখো, জে ক্রস কে এর মান তো অবভিয়াসলি আই বলতে পারি আমি। জে ক্রস কে মানে I, তাহলে আগে আছে জে, তাহলে হচ্ছে আই। তাহলে আই ক্রস জে এর মান কে হয়, বাট জে ক্রস আই এর মান অবভিয়াসলি মাইনাস কে। অ্যান্সার হচ্ছে মাইনাস কে। তারপর হচ্ছে কি বলের ঘাত হচ্ছে, বলের ঘাত বল এবং বলের কি আকারের গুণফল, ঠিক আছে? ভরবেগের পরিবর্তন, বাট হার হয় না। তাহলে ক 60 মিটার উচ্চতা থেকে একটি বস্তু বিমানে পড়তে দিলে কত উচ্চতায়? আই হচ্ছে বিভব শক্তি, গতি শক্তির অর্ধেক হবে, সেম কোয়েশ্চেন। বিভব শক্তি গতি শক্তির কত হবে? অর্ধেক হবে। কত হবে? অর্ধেক, তার মানে হাফ ইকে। তোমার এইটা ছিল তোমার এখানে 60 মিটার উচ্চতায় মাটি থেকে, ঠিক আছে? আমি ধরে নিলাম উপরে এই X মিটার উচ্চতায় গিয়ে কি হবে? সমান হবে, ঠিক আছে? 1 মিটার উচ্চতায় গিয়ে কি হবে? অর্ধেক হবে আগে। তাহলে বাকি এই দূরত্বটা তো অতিক্রম করছে 60 - 1। আমি এখানে বসাতে পারি mg(x) মাটি থেকে উচ্চতা ইকুয়ালস টু হাফ। হ্যাঁ, এখানে হাফ তো এখানে অলরেডি আছে, আর ইকের ভ্যালু কি হাফ এমভি স্কোয়ার না? হাফ এমভি স্কোয়ার, আর একটা হাফ আসলো। আলটিমেটলি কি হলো? আমার এ এম কাটা গেল। আর এখানে দুই দুগুণে 4 হলো, 4কে এদিকে গুণ করে দিলে আমার কি আসে? 4gx ইকুয়ালস টু ভি স্কোয়ার। ওকে, এই চারটাকে এই পাশে না রেখে এই পাশে গুণ করে দিলাম। তার মানে দেখো 4gx ইকুয়ালস টু কি ভি স্কোয়ার লেখা যায় কি ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু এইচ মাইনাস এক্স, মানে 60 - এক্স, এটা লেখা যায় যেটা আমার অতিক্রান্ত দূরত্ব এটা। তাহলে আমার আলটিমেটলি স্যার কি হইলো? এই জি আর এই ইউ তো জিরো, এই জি এর সাথে এই জি কাটা, তাহলে আমার আলটিমেটলি থাকলো কি 4x ইকুয়ালস টু 2 × 60 মানে 120 মাইনাস 2x। তার মানে কত? 6x। কত আসলো? 6x ইকুয়ালস টু হচ্ছে 120। সুতরাং x এর ভ্যালু হচ্ছে কত? 20 মিটার। এই যে 20 মিটার অ্যান্সার। আগের প্যাটটা ভালোভাবে পড়লে এটা পারবা, বা এটা দিয়ে একটু করে স্লোলি স্লোলি দেখো, ম্যাথ গুলো আসে। স্প্রিং এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? অবশ্যই বিভব শক্তি। তারপর ওই যে পর্যায়কালে কেপলারের সূত্র আর কি, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। কেপলারের সূত্র পড়ছিলাম না, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। পর্যায়কালের বর্গ দূরত্বের ঘনফলের সমানুপাতিক, টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব। স্কেলার রাশি তো ডাইভারজেন্স, ডট ডট না, ডটের হলো স্কেলার রাশি, দেখছো? সব থিওরিটিক্যাল কোশ্চেন, সব থিওরিটিক্যাল কোশ্চেন। টর্ক, টর্ক মানে হচ্ছে টাও, টাও মানে আর ক্রস এফ ছিল না, তার মানে আর এফ, আর ইন্টু এফ ছিল, এফ এফ মানে কি এম এ। ওকে, এই আর এর মাত্রা, আর মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা এল, আর এম এম মানে ভরের মাত্রা বড় এম, আর এ হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা কি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে এল টি ইনভার্স টু। আমার কি হয়? এম এল স্কয়ার টি ইনভার্স টু, এটা হয় না? এম এল স্কয়ার টি ইনভার্স টু, টি ইনভার্স টু, এটা হবে না, এটা হবে না।
এটা হবে খ নাম্বার হবে অ্যান্সার। ও হবে না, এমএলএস কে 10 ঠিক আছে। ওকে, ভর নিউটন বল কোনো বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? তাহলে এফ ইন্টু টি, বলের ঘাত জে না, তাহলে বলের ঘাত কত? 4 × 1, 4। ঠিক আছে, বলের ঘাত 4, তাহলে আমরা কি জানি বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, সেটা হচ্ছে 4। ওকে, দ্যাটস সেম। বস্তুর ভর ধ্রুবক থাকলে রৈখিক ভরবেগ বনাম গতিশক্তি, এই যে আমরা কি জানি ই কে সমান পি স্কোয়ার বাই 2m। তার মানে কি বলতে পারি ই কে ইজ প্রপোর্শনাল টু হচ্ছে পি স্কোয়ার। ওকে, এই যে এটা লেখচিত্র ই কে সাথে যার বর্গ নাই তার দিকে মুখ করা থাকবে, এর বর্গ নাই, এর দিকে মুখ করা আছে দেখছো, এর বর্গ নাই, পরাবৃত্ত পরাবৃত্তকার, এর বর্গ নাই সেজন্য এর দিকে মুখ করা আছে। এটা তো সূত্র, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার জি। ওকে, কিন্তু তার এত দীর্ঘ একটা মিটার প্রস্থ থেকে এত নিউটন বল প্রয়োগ করলে একটা দৈর্ঘ্য বৃদ্ধি কত? ডেল এল জানতে চাইছে, ওয়াই ইকুয়াল হচ্ছে এফ বাই এ ডেল্টা এল বাই এল। ঠিক আছে, বাই এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে এটা, আর এল এল ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে এ। এ মানে সেটা আগের অঙ্ক ছিল আসলে, এটা তো এক গুণে করছি আগের অঙ্কটা। আচ্ছা, তারপরটা দেখো, তাহলে এটা দেখো তো। তারপর আছে বলছে এ এবং বি যদি দুটি ভেক্টর সমান্তরিকের কর্ণ দ্বারা নির্দেশ করে, সমান্তরিক ক্ষেত্র কর্ণ নির্দেশ করলে হাফ ইন্টু এ ক্রস বি, এটা হচ্ছে কর্ণ। যদি বাহু হইতো সামান্তরিকের বাহু হইতো তাহলে হতো জাস্ট এ ক্রস বি এর মান। ঠিক আছে, যদি দুটি ত্রিভুজের বাহু হতো তাহলে কি হতো? হাফ ইন্টু এ ক্রস বি এর মান। মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে তাদের লব্ধির মান হতো, লব্ধির মান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 120 ডিগ্রি। ঠিক আছে, রুট কস 120 ডিগ্রির মান হতো -হাফ, তাহলে হচ্ছে কত? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ ইন্টু, এটা হচ্ছে -হাফ, -হাফ, তাহলে এটা কাটা গেলে কত হয়? 2 - পি কিউ, তার মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। এদের কোন সমীকরণটি সঠিক? এই যে টাও, ওই টাও এর ভ্যালু কি? আর ক্রস এফ, আছে আর এফ সাইন থিটা। বন্দুকের গুলির ভর এবং ব্যাগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে? ভর এবং ব্যাগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে? দেখো, ই কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, ই কে সমান কি পি স্কোয়ার বাই 2m, বুঝছো? যেমন এখানে আচ্ছা হোয়াটএভার, এটা আবার এটা সমান এটাও লেখা যায় এটাও লেখা যায়, ই কে সমান হাফ এম বি স্কোয়ার। ভর দ্বিগুণ করছে তার মানে কত হয়? 1/2, ভর দ্বিগুণ করলে 2m হবে, ব্যাগ দ্বিগুণ করছে তার মানে 2b হবে স্কোয়ার। আলটিমেটলি কত হচ্ছে? দুই, দুই দুই দুগুণে হাফ ইন্টু 2m ইন্টু 4v স্কোয়ার, 4 দুগুণে 8 ইন্টু হাফ এম বি স্কোয়ার। 8 মানে আদি গতি শক্তি ছিল 8 গুণ, এই যে 8 গুণ। বুঝছো? ওকে, গোলাকার চাকতির অবিলম্বভাবে স্পর্শকারী গমনকারী স্পর্শকের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত? এটা হচ্ছে √3/2r। ঠিক আছে, প্রথমে হচ্ছে তোমাকে জড়তার ভ্রামক বের করতে পারতে হবে। জড়তার ভ্রামক হচ্ছে কত? 3/2 mr², এটা মনে রাখতে হবে। চাকতির একটি স্পর্শকের সাপেক্ষে অবিলম্বভাবে স্পর্শকের সাপেক্ষে, তাহলে আর জড়তার ভ্রামক কে ইকুয়ালস টু √I/m, এটা বসালেই তোমার হয়ে যাবে 3/2r। ঠিক আছে, এটা যদি বস্তুর গতিশক্তি সমান একটির ভর অন্যটির 4 গুণ হলে ভরবেগের অনুপাত করতে, তাহলে গতিশক্তি সমান বস্তু আমরা কি জানি ই কে সমান পি স্কোয়ার বাই
2m, এটা সূত্রটা জানি। তাহলে গতিশক্তি যেহেতু সমান, তার আমার হচ্ছে এইটা নিয়ে কোনো কাজ নাই, কে নিয়ে কোনো কাজ নাই। আমি কি বলতে পারি পি স্কোয়ার সমান সমান 2m, সুতরাং পি স্কোয়ার সমানুপাতিক 2m। ওকে, তোমার কি বলছে একটির ভর অন্যটির 4 গুণ হলে ভরবেগের অনুপাত কত? তাহলে ভর যদি 4 গুণ হয়, পি স্কোয়ার ইজ টু 2m, ঠিক আছে? 2 ইন্টু যদি কত 4 গুণ হয়, তাহলে ভরবেগ মানে রুট করলে কত আসবে? রুট করলে √2 ইন্টু √4, 2 আসবে না? দ্বিগুণ, তার মানে এই যে 1:2 হবে। 1:2, 2। প্রথমটার পর দ্বিতীয়টার 4 গুণ, সেজন্য হচ্ছে উল্টো হয়ে যাবে, 1:2, 1 হবে না, ঠিক আছে? তোমার এটা, আচ্ছা এটা মুখস্থ রাখবা। একটি ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের কাটার কৌণিক বেগের অনুপাত কত? হ্যাঁ, এটা হচ্ছে মুখস্থ রাখবা, এটা আছে, এটা দেওয়া নেই আসলে, সাথে ভুল আছে answer। কোন একটা বস্তু এমবার একটি শেষ উচ্চতা থেকে পৌঁছে পড়লে বলতে কত উচ্চতা গতি, এই সেম কোশ্চেন আবার আসতেছে। কত উচ্চতায়, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে? তাহলে গতিশক্তি সমান 3 × এই কথাটা একটু বাংলা, কথাটা একটু ভাঙবা। গতিশক্তি, গতিশক্তিটা কার 3 গুণ? বিভব শক্তির 3 গুণ হবে, ঠিক আছে? বাংলা কথাটা একটু বাংলা, ঠিক আছে? আলটিমেটলি কি হয়? ইকে সমান হাফ এম স্কোয়ার, আর 3 ইপি সমান হচ্ছে mgh এক্স, mgx। অবশ্যই জিনিসটা বুঝে গেছে এখন পর্যন্ত, দুইটা ম্যাথ করে ফেলছি আমরা। ভি স্কোয়ার ভ্যালু স্কোয়ার প্লাস 2g ইন্টু ওই যে এইচ উচ্চতায় ছিল, তাহলে এইচ মাইনাস এক্স, ঠিক আছে? ইকুয়াল টু হচ্ছে 3 mgx। এম কাটা, এম কাটা, এখানে ইউ হলো 0, তাহলে কাটা, হাফের সাথে 2 কাটা, তোমার হচ্ছে জি অফ এইচ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 3gx। জি জি কাটা, আর থাকলে কি এইচ মাইনাস এক্স ইকুয়াল টু থ্রাইস এক্স, এইচ ইকুয়াল টু 4x। সুতরাং এক্স সমান হচ্ছে এইচ বাই 4, এক্স সমান এইচ, এই ম্যাথগুলো একটু করলে পারবা, তো এটা। হ্যাঁ, বিটা ক্ষয় মানে তেজস্ক্রিয় ক্ষয়, জানি তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য দুর্বল। লিখলে বলবো আকর্ষণ বল, জানি কেন, দুটি বস্তুর মধ্যে আকর্ষণ। সবল লিখলে বল নিউক্লিয়ন গুলোর মধ্যে আকর্ষণ, তার চুম্বক চার্জ গুলোর মধ্যে আকর্ষণ। দেখো, স্প্রিং 500 নিউটন বল প্রয়োগ করে 10 সেন্টিমিটার প্রসারিত করলো, 20 কেজি পরের একটি খারাপ বোঝা ঝুলিয়ে দেওয়া হলে স্থিতিশক্তি কত? ঠিক আছে? তাহলে স্প্রিং 500 নিউটন বল প্রয়োগ করে 10 সেন্টিমিটার খারাপ প্রসারিত করলো, তাহলে আমরা কি জানি? এফ সমান কে এক্স। এখান থেকে স্প্রিং ধ্রুবকটা বের করতে পারি, কে ইকুয়াল টু এফ বাই এক্স। এফ কত? 500, আর এক্স এর ভ্যালু 10 সেন্টিমিটার, তার মানে 0.1, তার মানে 5000 স্প্রিং ধ্রুবকের মান। তাহলে বলছে কি ইয়ার ভ্যালু স্থিতিশক্তি, স্থিতিশক্তি হাফ কে এক্স স্কোয়ার, স্থিতিশক্তি হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে হাফ কে এর ভ্যালু কত? 5000 এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটাকে কি হবে? 20 কেজি ভরের বস্তু ঝুলাই দিলে কত এফ বাই কে, ঠিক আছে? এফ বাই কে এখানে বসাইলে এফ বাই কে স্কোয়ার, আর কি যেখান থেকে বলা যায় এক্স এর ভ্যালু এফ বাই, এফ এর ভ্যালু এমজি বসানো মানে এমজি, এমজি বাই কে। এম এর ভ্যালু 20, জি এর ভ্যালু 9.8, কে এর ভ্যালু হচ্ছে 5000 দেওয়া আছে এখন বলে। আর একটা সূত্র তো তুমি জানো, এই যে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে, এটা মনে রাখতে বলছিলাম, জিএমটি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ হোল কিউব। তো তোমার থেকে এখান থেকে এইচ এর সূত্রটা জানতে চাইছে, তুমি একটু চিন্তা করলে আসলে পেয়ে যাবা। এখান থেকে একটু চিন্তা করলে এইচ এর মানটা কিভাবে আসতেছে আসলে পেয়ে যাবো। এটা মনে রাখতে বলছিলাম, আচ্ছা আই থিঙ্ক মনে আছে, জিএমটি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ হোল কিউব, ঠিক আছে? আচ্ছা, একটি বস্তু উৎক্ষেপ করলে পৃথিবী বস্তু চাঁদের 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 উপগ্রহে পরিণত হবে। আচ্ছা, চাঁদের মুক্তি বেগ হচ্ছে 7.88 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবী থেকে নিক্ষেপ করলে ভূ স্থির উপগ্রহে পরিণত হওয়ার শর্ত।
মানে কত মানে কোশ্চেন আসবে, পৃথিবী থেকে কোন একটা বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে সেটা বস্তুর উপগ্রহে পরিণত হবে। চাঁদও তো অবভিয়াসলি একটা বস্তুর উপগ্রহ, তাই না? তাহলে 7.88 ইন্টু 10 টু দি পাওয়ার 7.82 কিলোমিটার পার সেকেন্ড। আর পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। 7.88 বেগে কোন একটা বস্তুকে পৃথিবী থেকে নিক্ষেপ করলে সেটা কিসে পরিণত হবে? চাঁদের মতো উপগ্রহ, তার মানে বস্তুর উপগ্রহ পরিণত হবে। এমসিকিউ বেশি বেশি জটিল, এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট। ওদেরকে পৃথিবী থেকে কত বেগে কোন একটা বস্তুকে নিক্ষেপ করলে, পৃথিবী থেকে কত বেগে কোনো একটা বস্তুকে কি করলে নিক্ষেপ করলে সেটা কি হবে? বস্তুর উপগ্রহে পরিণত হবে। 7.88 × 10 টু দি পাওয়ার কিলোমিটার পার সেকেন্ড। পয়সনের অনুপাত হতে পারে না এক, পয়সনের অনুপাত হলে কত? -1 থেকে বড় থেকে ছোট। সবগুলো ভ্যালিড, বাট এক হবে না কখনো। হাত থেকে যেহেতু ছোট তাহলে এক হবে না। পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রের ঢাল নির্দেশ করে স্থিতিস্থাপক মানে পীড়ন বাই বিকৃতি, তাই না? এটা কি স্থিতিস্থাপক গুণাঙ্ক না ধ্রুবক? এই ধ্রুবককে কি বলে? স্থিতিস্থাপক গুণাঙ্ক মানাঙ্ক বলা হয়। আচ্ছা, সরলচন্দ্রিত কণা স্পন্দন কত সময় পর পর একই দশা প্রাপ্ত হয়? 2 পাই/ওমেগা। কত সময় পর পর? 2 পাই, টি ইকুয়ালস টু ওমেগা ইকুয়ালস টু 2 পাই/টি। তাহলে টি ইকুয়ালস টু কত? 2 পাই/ওমেগা। তার মানে কি পর্যায়কার পর পর একই দশা প্রাপ্ত হয় না? পর্যায়কার মানে একই দশা প্রাপ্ত হয় এই পর, এখান থেকে এতটুকু একটা পর্যায়কাল পর একই দশা প্রাপ্ত হয়, আবার একই পর্যায়কাল পর। তার মানে 2 পাই/ওমেগা, তার মানে টি সময় পর, পর্যায়কাল পর 2 পাই/ওমেগা সময় পর একই দশা প্রাপ্ত হয়। আচ্ছা, গেল। এই ম্যাথটা তো আমরা করছি, অ্যান্সার হবে এটা। LBLCL আমরা করছিলাম, বুঝলি না কেন? আচ্ছা দেখো, এটা মানে কি ডাইভারজেন্স পজিটিভ বোঝায় না? ডাইভারজেন্স পজিটিভ তার মানে আয়তন বাড়ে। ওই যে রিভিশন ক্লাস করার সময় বলছিলাম আয়তন বাড়ে, ঘনত্ব কমে। বাইরের দিকে ঠান্ডা, তাহলে ভিতর দিকে মানে ডাইভারজেন্স নেগেটিভ, নেগেটিভ মানে আয়তন কমে, ঘনত্ব বাড়ে। ঠিক আছে, এই দেখো ডাইভারজেন্স মানে ডট নেবলা ডট বি মানে পজিটিভ, এটা বোঝায়। ওকে, ডাইভারজেন্স পজিটিভ। হ্যাঁ, এটা কি ভেক্টর? একক ভেক্টর, এটার মান এক। একক ভেক্টর কেন? এটার মান এক একক, এটার মান তুমি যদি বের করো তাহলে তুমি এক পাবা, এক একক পাবা। মানে 1/√3² প্লাস 1/√3² প্লাস 1/√3² রুট, এটা বলে আনসার আসবে 1। যেহেতু কোনো একটা ভেক্টরের মান এক একক, তাই তাকে বলে একক ভেক্টর। নিউটন মিটার, নিউটন মিটার হচ্ছে কাজ, কাজ। নিউটন মিটার জুল, নিউটন মিটার মানে কি জুল, জুল কাজের একক, জুল কাজের একক। টর্কের একক, টর্ক, টর্ক মানে হচ্ছে বলের ভ্রাম। নিউটন মিটার জুল সেটা কাজের একক, আর টর্কের একক বলের ভ্রাম। আর কৌণিক ভরবেগের একক তো কেজি মিটার পার সেকেন্ড। কৌণিক ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড, সেটার জন্য কোনো একক এটা না আসলে। পৃথিবী নিজ অক্ষের উপর ঘূর্ণনের সময় কৌণিক ভরবেগ কত? এটা ম্যাথ মুখস্থ। পৃথিবী নিজ অক্ষের উপর ঘূর্ণনের সময় কৌণিক ভরবেগ 7.27 × 10⁻⁵রেডিয়ান পার সেকেন্ড। বের করা যায়, বের করা যায়। পৃথিবী 24 ঘন্টা একবার ঘুরে আসে, সেজন্য কি ওমেগা ইকুয়ালস টু 2 পাই/টি। হ্যাঁ, তাহলে 2 পাই/24 ঘন্টা মানে কত? 86,400 সেকেন্ড। এটা দিলে আলটিমেটলি এটাই আসে। ঠিক আছে, কৌণিক বেগই তো চাইছে, তাই না? কৌণিক বেগ ওমেগা 2 পাই/টি কতক্ষণে ঘুরে আসে? 24 ঘন্টা, 24 ঘন্টা মানে 86,400 সেকেন্ড। 2 পাই/86,400 সেকেন্ড, এটাই আসবে। 7.27 × 10⁻⁷ ঠিক আছে, মুখস্থ করতে পারো, সমস্যা নেই। কার্বন ডাই অক্সাইডের স্বাধীনতার মাত্রা কত? 2টা, তাহলে 5। এই যে নাইট্রোজেন ছিল, হিলিয়াম, ওই যে H N2 ছিল, O2 ছিল, সবগুলোর জন্য 5। দুইটার জন্য, যে এখানে একটা পরমাণু, দুইটা পরমাণু, তার মানে 5। যদি থাকতো কি শুধু হিলিয়াম, এটার জন্য 3। ঠিক আছে, তো ঠিক। তারপর কার্বন ডাই অক্সাইডের জন্য 5। কার্বন ডাই অক্সাইড 3টা থাকা সত্ত্বেও কার্বন ডাই অক্সাইডের জন্য কত? 5। বাট, বাট অন্যান্য একাধিক থাকলে এগুলোর জন্য 6। সবার জন্য 6, মানে 3, দুইটার চাইতে বেশি থাকলে 6। বাট কার্বন ডাই অক্সাইডের জন্য 5 শুধু। ঠিক আছে, মনে রাখবা। নাইট্রোজেন বলো, হিলিয়াম বলো, হাইড্রোজেন বলো, সবগুলো যেগুলো দ্বিআণবিক থাকবে, দুটো দুটো থাকলে 5, একটা থাকলে 3,
দুটো দুটো থাকলে পাঁচ, একটা একটাতে তিন, তিনটা বা তার চাইতে বেশি থাকলে ছয়, তিনটা বা তার চাইতে বেশি থাকলে ছয়। বাট কার্বন ডাইঅক্সাইড একটু ব্যতিক্রম। কার্বন ডাইঅক্সাইডে তিনটা শাখা থাকা সত্ত্বেও তার মধ্যে কত থাকে? পাঁচ থাকে। এই জিনিসটা আমি আবার লিখে দিচ্ছি, দেখো। একটা থাকলে, একটা অণু, একটা পরমাণু থাকলে, যেমন হচ্ছে হিলিয়াম হইতে পারে, হ্যাঁ, জ্যানন হইতে পারে, এগুলোর জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে তিন। দুইটা থাকলে, দুইটা এবং কার্বন ডাইঅক্সাইড, দুইটা মানে নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, এগুলোর জন্য হচ্ছে পাঁচ, বাকি সব হচ্ছে ছয়। স্বাধীনতার মাত্রা ছয়। স্বাধীনতার মাত্রা কেন লাগে? ওই গতিশক্তির জন্য। এই কে যেমন F/2 RT। এফ মানে স্বাধীনতার মাত্রা, বলছে কার্বন ডাইঅক্সাইডের জন্য বের করে দিলে 5/2 RT দিতে হবে আর কি। যে আপেক্ষিক সিক্ত এবং শুষ্ক বাল্বের হাইড্রোজেনের তাপমাত্রার পার্থক্য কম হলে আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে, মনে মুখস্থ। তাপমাত্রার পার্থক্য কম হলে আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে, তাপমাত্রার পার্থক্য বেশি হলে আপেক্ষিক আর্দ্রতা কম হবে। আর আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে অস্বস্তি লাগে, আপেক্ষিক আর্দ্রতা কম হলে ভালো আছে। ওকে। সর্বোচ্চ বেগের মান হচ্ছে 15। সর্বোচ্চ বেগের মান আমরা জানি এ ওমেগা সমান 15। আর সর্বোচ্চ ত্বরণ মান হচ্ছে এ ওমেগা স্কোয়ার, যেগুলো হচ্ছে 30। তোমাকে বের করতে হবে, আমি যদি দুইটা ভাগ করি, ভাগ করলে আমার কাছে কি আসবে? ওমেগার ভ্যালু 2 আসবে। পর্যায়কার বের করতে বলছে, পর্যায়কার ঠিক হচ্ছে 2 পাই বাই, তার মানে 2 পাই বাই 2 কাটাকাটি গেলে পাই, পাই মানে 3.14, দোলনরত অবস্থায় বিস্তার কত? বিস্তার 7.5, 7.5 কি বিস্তার? হ্যাঁ, এখানে দেখো, আমি ওমেগা এখানে, তো আমি যদি ওমেগা এখানে বসাই, ওমেগা যদি এখানে বসাই, তাহলে এর ভ্যালু কত আসবে? 7.5, এটাই বিস্তার। সর্বোচ্চ বিস্তারে গতিশক্তি শূন্য, সেটা তো আমরা জানি। সর্বোচ্চ বিস্তারে ব্যাক শূন্য, সেজন্য গতিশক্তি শূন্য। কিছুদিন আগে দেখালাম, কিছুক্ষণ আগে বা আগের ভিডিওতে দেখেছিলাম যে সর্বোচ্চ বিস্তার যখন থাকবে তখন হচ্ছে, মানে সর্বোচ্চ বিস্তার মানে সর্বোচ্চ বিস্তারে সর্বোচ্চ সরণের সময় ব্যাক শূন্য, আর ত্বরণ সর্বোচ্চ। ব্যাক শূন্য হলে অবশ্যই গতিশক্তি শূন্য হবে, ঠিক আছে? গতিশক্তি শূন্য হলে বিভব শক্তি সর্বোচ্চ হবে, সেটা তো অবভিয়াস। গতিশক্তি বিভব শক্তি মিলেই তো মোট শক্তি, তাই না? আচ্ছা, চেম্বারে কোনো বস্তু সরল সঞ্চিত স্পন্দনে গতিশীল আছে কৌণিক কম্পাঙ্ক কত? ওমেগা সমান, মনে রাখবা সূত্র, 2 পাই √m/s। যতটুকু মনে রাখবা, সবগুলো কিন্তু অষ্টম অধ্যায় এগুলো, যতটুকু মনে রাখবা, প্যারা নেই, ঠিক আছে? 2 পাই √m/k। আচ্ছা, পৃথিবীর প্রশান্ত আর পৃথিবীর কেন্দ্র থেকে কোন একটা বিন্দু দূরত্ব এর অভিকর্ষিত তরঙ্গ জি হয়, হ্যাঁ। আচ্ছা, আর যখন ছোট হয়, হ্যাঁ, মানে অর্থাৎ এই যে এটা কি লেখচিত্র, আর যখন ব্যাসার্ধ থেকে ছোট হয় তাহলে সমানুপাতিক, তাহলে এটা ওকে রাইট। আর যখন বড় হয়, তার মানে এই ডিস্টেন্সটা হয়, তাহলে হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এটাও রাইট, এরকম হবে। আর যখন সমান হয়, না সমান হলে তো কোনো কনস্ট্যান্ট কিছুই থাকে না, তাহলে এটা রাইট না। সমান হলে তো জি এর সমান, ঠিক আছে, আর মানে হচ্ছে কিছু না, 1/r হয় না, ঠিক আছে, মোটামুটি এটাই এটাই হবে প্রসেসটা। আলটিমেটলি এটা হবে না, ঠিক আছে। পয়জন অনুপাতের মান হচ্ছে -1 থেকে স্টার্ট করবে হাফ পর্যন্ত। এটা সরাসরি তো সম্পূর্ণ কোনো একটা ব্যাক, ব্যাক সময় লাগে, যদি একটু মুখস্থ করতে পারে চাইলে, নাইলে নাই, বাদ দাও এটা। পৃথিবী পৃষ্ঠ এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ g/4, সেখানে তার ওজন কত হারাবে? ওজন কত হারাবে? তাহলে অবভিয়াসলি পৃথিবীতে ওজন কত? mg। আর ওইখানে ওজন কত হবে? m × g/4। তাহলে কত হারাইছে বলো তো? mg - mg/4, তাহলে কত? 3/4 mg হারাইছে। তাহলে কাটাকাটি করলে পার্সেন্টেজ করলে কত আসে? ইন্টু 100, 75%। আর ওজন আছে, ঠিক আছে, বাট হারাইছে কত পার্সেন্ট? 25%, ঠিক আছে। কত পার্সেন্ট হারাইছে? 25% হারিয়েছে।
তোমাকে হচ্ছে কি, এটা হচ্ছে দেয় না, এটা সম্ভবত উত্তর বলছে। তোমাকে বলছে কেন্দ্রমুখী বল কোন দিকে হবে। কেন্দ্রমুখী বল মানে হচ্ছে এটা এখানে আমি লিখবো। কেন্দ্রমুখী বল সবসময় এদিকে হয়, কেন্দ্রের দিকে হয়, কেন্দ্রের দিকে, এদিকে, ঠিক আছে, কেন্দ্রের দিকে। তো এটা হবে দক্ষিণ, এটা কি দক্ষিণ, এদিকটা ছিল উত্তর, প্রশ্ন এটা উঠে নাই, এখানে উঠে নাই আর কি, ঠিক আছে। এটা ছিল দক্ষিণ, এই সাইডটা হবে কি উত্তর। কেন্দ্রমুখী বলতে সবসময় যে বিন্দুতে কাজ করে তার বিপরীত দিকে কাজ করে, এদিকে কাজ করে, এদিকে হলো উত্তর। আচ্ছা, সাত কেজি ভরের একটি বস্তু স্থির একটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে। আচ্ছা, সংঘর্ষের পর বস্তু একই দিকে আদি বেগের এক চতুর্থাংশ বেগে নিয়ে চলতে থাকে। স্থির বস্তুটা সংঘর্ষের পর বস্তু একই দিকে আদি বেগের এক চতুর্থাংশ বেগ নিয়ে চলতে আছে। স্থির বস্তুটার বেগ কত, ভর কত, স্থির বস্তুটার কি হবে, ভর কত। তাহলে দেখো কি করতে পারো। প্রথমে 7 m1 e1 প্লাস m2 ইকুয়ালস টু m1 v1, এটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে এটা m1 হচ্ছে 7 কেজি, তার ব্যাগ ধরো u1 ছিল, আর m2 হচ্ছে বের করবো আমরা, আর সে যেহেতু প্রথমে স্থির ছিল তাহলে এটা 0 হবে, ইকুয়ালস টু m1 v1। v1 এর মান কত? v1 এর মান হচ্ছে কি আদি বেগের এক চতুর্থাংশ বেগ নিয়ে পাবো u1/4, আর হচ্ছে m2 v2। এটা অবশ্যই সূত্র আছে, wait, এই সূত্রটা আসলে ভুল কথা আছে। দেখো এই সূত্রটা হচ্ছে v1 equals to m1 minus m2 divided by m1 plus m2 into u1 plus 2m2 divided by m1 plus m2 into u2। এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আর কি। ইউ টু তো জিরো ভাই, মানে ইউ টু তো জিরো, আদি একটু জিরো ছিল দ্বিতীয় বস্তুটা, তাহলে এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে না? এই পুরো টার্মটা কোথায় জিরো হয়ে যাবে, ইউর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমার আলটিমেটলি কি থাকে দেখো, ভি ওয়ান কি বলছে, u1 এর এক চতুর্থাংশ, তাহলে u1/4 লিখতে পারি, ইকুয়ালস টু m1। m1 এর ভ্যালু কত ছিল 7, মাইনাস m2, m2 বের করবো, ডিভাইডেড বাই 7 প্লাস m2 ইন্টু ইউ ওয়ান এর ইউ ওয়ান সাথে কাটাকাটি গেলে আলটিমেটলি থাকে আমার কত, হ্যালো, সমস্যা তো, হ্যাঁ, আচ্ছা এখানে ফার্স্ট অফ অল এখানে আমরা এটা পর্যন্ত গেছিলাম, পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। পীড়নের হচ্ছে পীড়ন F/A না, পীড়ন F/A। বলের একক নিউটন, এটার একক হচ্ছে পার মিটার স্কয়ার, ক্ষেত্রফলের একক তাহলে নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে পীড়নের একক, ঠিক আছে। আচ্ছা,
বলছে দেখো, এখানে দেখো, কোন একটা হ্রদের তলদেশ থেকে মানে উপরে চলে আসায় বুদবুদের ব্যাস 3 গুণ হয়ে গেল। ব্যাস কয় গুণ হয়ে গেল? 3 গুণ হয়ে গেল। তাহলে হচ্ছে হ্রদের পানির সর্বোচ্চ তাপমাত্রা সমান বলছে, তাহলে টি এরটা লাগবে না। আর হ্রদের গভীরতাও সমান, ঠিক আছে। আচ্ছা, তখন নতুন একটা শর্টকাট শিখবো। তা আমরা এভাবে জানি না কিভাবে P1 V1 = P2 এটা জানি না, এটা জানি, ঠিক আছে। তাহলে P1 মানে হচ্ছে পৃষ্ঠে পৃষ্ঠে চাপ, = V1 P2 মানে কি P1 + H ρg, এটা জানতাম না। আর আয়তন যদি n গুণ হয় nV2, এটা nV1, ঠিক আছে। আয়তন n গুণ হলে nV1। এখানে তো ব্যাস 3 গুণ বলছে, এখানে আমরা ধরে নিলাম আয়তন n গুণ, তাহলে nV1 লিখতে পারি V2। যদি বলতো আয়তন 3 গুণ হয়, তাহলে V2 = 3V1 লিখতে হতো। আয়তন 4 গুণ হলে V2 = 4V1 লিখতে হতো। আয়তন অর্ধেক হয় হলে কি হতো? আচ্ছা সরি, উল্টা লিখে ফেলছি আমি। একটু বুদবুদ পৃষ্ঠে ব্যাস 3 গুণ হয়ে যায়, উপরে তলে 3 গুণ হয়ে যায়। তার মানে কি, এই যে তলদেশে ছিল, তোমার তলদেশে ছিল V2, হ্যাঁ। তলদেশে আয়তন ছিল কত? V2। পৃষ্ঠে আসার কারণে কত হয়ে গেল? 3 গুণ হয়ে গেল। মানে পৃষ্ঠে আসলে একটা জিনিস প্রিটি অবভিয়াস, যে পৃষ্ঠে যদি আসে তাহলে তার আয়তন বেড়ে যায়, সেটা স্বাভাবিক। তাহলে V1 সমান হবে nV2। হ্যাঁ, V1 সমান কত হবে? nV2। তাহলে আমি জাস্ট এখানে বসাবো n × V2। কত বসাবো এখানে? n × V2 বসাবো V1 এর জায়গায়, ঠিক আছে। আচ্ছা, এখানে বসালাম হচ্ছে nV2। আর এখানে বসাবো P1 + H ρg। আর এখানে বসাবো V2। এই V2 আর V2 গেল কাটা। আর এখানে থাকলো nP1। এই পাশে থাকলো P1 + H ρg। এই পাশে থাকলো, তাহলে এখানে হচ্ছে, আমি যদি P1 কে এই পাশে নিয়ে আসি, তাহলে n-1 × P1 = H ρg। তার মানে তোমার কি H কি থাকলো? রো n-1 × P1 / ρg। এটা হচ্ছে মোটামুটি আমার শর্টকাট আবিষ্কার হয়ে গেল। তার মানে এত কিছু করলাম, এগুলো কিচ্ছু মনে রাখতে হবে না, ঠিক আছে। জাস্ট এগুলো এমসিকিউর জন্য দেখাচ্ছে, এই জিনিসটা শর্টকাট দেখাচ্ছি এমসিকিউর জন্য, দেখো, ঠিক আছে। এটা শিখলে তুমি সব পেরে যাও, ঠিক আছে। দেখো, এখন যদি হয় এরকম আয়তন n গুণ বলে, n গুণ আয়তন হয়, এরকম যদি বলে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে কি, নিচের পৃষ্ঠ থেকে উপরে উপরে আসার সময় যদি এরকম বলে, উপর থেকে নিচে নিয়ে গেলে আয়তন অর্ধেক হয়ে যায়, তার মানে অবভিয়াসলি নিচে থেকে উপরে আসলে আয়তন দ্বিগুণ হবে। যদি বলে উপর থেকে নিচে গেলে আয়তন 3/1 হয়ে যায়, তাহলে অবভিয়াসলি নিচে থেকে উপর আসলে তো আয়তন 3 গুণ হবে। হ্যাঁ, সেটা তো ঠিকঠাক কথা, হ্যাঁ। এখন দেখো, n গুণ যদি আয়তন হয়, তাহলে তোমার h এর ভ্যালু হবে, h সমান n-1 × p মানে পৃষ্ঠের চাপ /ρg। n-1 × ρg, এটা শর্টকাট, এটা শুধুমাত্র এমসিকিউর জন্য ইউজ করা যাবে। এটা শুধু বলে যদি n গুণ আয়তন, এখন n গুণ আয়তনের জায়গায় এই জিনিসটা একটু লিখে নিও, খাতায় লিখে নিও। n গুণ আয়তন যদি বলে, তাহলে আয়তন n গুণ হয়, নিচে থেকে উপর আসলে তখন h = n-1 × p/ρg। যদি বলে ব্যাসার্ধ, যদি বলে ব্যাসার্ধ, অথবা ব্যাস, ব্যাসার্ধ অথবা ব্যাস n গুণ হয়, তাহলে হবে কি, তাহলে h = n³ - 1 × P1 / ρg। n³ কেন? কারণ আয়তন = 4/3 πr³ না, ওই আর এর জায়গায় সেজন্য বসলাম আর কি। আচ্ছা, n³ না দিয়ে r³ ধরো, ধরো r গুণ হলো, r গুণ হলে এটা r³ ধরো,
ঠিক আছে, আর কিউব মাইনাস ওয়ান ইন্টু রো জি। ঠিক আছে, এই দুটো শর্টকাট লিখে দাও। এটা হচ্ছে ব্যাসার্ধ অথবা ব্যাস যদি এন গুণ আর গুণ হয় তাহলে এইচ উচ্চতা গভীরতা হবে আর কিউব মাইনাস ওয়ান ইন্টু পি ডিভাইড বাই রো জি। যদি আয়তন এন গুণ হয় তাহলে হবে কি এইচ ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান রো জি। ওকে, এই দুটো শর্টকাট একটু লিখে নাও, আমি জাস্ট এই ম্যাথটা করে দিচ্ছি। এই ম্যাথটা বলছে কি ব্যাস তিন গুণ হয়, কি তিন গুণ হয়, ব্যাস তিন গুণ, তাহলে শর্টকাট না। ওকে, কি বলছে রোধের গভীরতা বের করতে, তাহলে কি এইচ ইকুয়ালস টু কি আর কিউব, তার মানে তিন গুণ, তাহলে থ্রি কিউব মাইনাস ওয়ান ইন্টু রো জি, চাপ কত, 10⁵, 10⁵ আর ঘনত্ব সমান বলছে, তাহলে ঘনত্ব মানে হচ্ছে 1000 আর জি তো 9.8। ঠিক আছে, এটা কাটাকাটি করে বসাইলে আলটিমেটলি তোমার আসবে 263.65 এটাই আসবে মোটামুটি আনসার। তো আচ্ছা, ব্যাস তিন গুণ হয়েছে এটার জন্য এটা, তাহলে যদি বলতো আয়তন তিন গুণ হয় তাহলে সূত্র হতো এটা, যেহেতু এইচ ইকুয়ালস টু 3 - 1 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই পানির আয়তন হচ্ছে 1000 ইন্টু 9.8। ওকে, এটা হতে পারে অ্যান্সার যখন আয়তন তিন গুণ হয়। তো এখন ব্যাস ব্যয় ব্যাসার্ধ বললে এই সূত্র, আর কিউব মাইনাস ওয়ান, অর্থাৎ আর মানে কত গুণ, এই আর মানে কত গুণ হয়েছে সেটা, আর গুণ তিন গুণ হলে তিন বসাবো, চার গুণ হলে চার বসাবো, যা ইচ্ছে বসাবো আর কি। তবে খেয়াল রাখবা, যদি অর্ধেক হয়ে যায় বলো হাফ বসাবো না, কারণ উপর থেকে নিচে গেলে অর্ধেক হলে অবশ্যই নিচে থেকে উপর আসলে দ্বিগুণ হবে, তখন দুই বসাবা। এক তৃতীয়াংশ হয়ে গেলে তখন বসাবো হচ্ছে তিন, কারণ উপর থেকে নিচে গেলে এক তৃতীয়াংশ হলে অবশ্যই নিচে থেকে উপর আসলে তিন গুণ হবে। সিম্পল কথা, তাহলে এটা শর্টকাটটা একটু জেনে নিয়েছে তাহলে মোটামুটি। কোনো বস্তুর উপর বাহ্যিক টর্কের লব্ধি শূন্য হলে অবশ্যই বস্তুটি স্থির থাকবে। টর্ক মানে তো মোটামুটি বল, বস্তুটি স্থির থাকবে। আর টর্ক শূন্য হলে বস্তুটি ঘূর্ণ থেমে যাবে না, ঘুরতে থাকবে। বাট ঘূর্ণমান বস্তু থেমে যাবে এরকম হবে না, বাট বস্তু স্থির থাকবে, ঠিক আছে। ঘূর্ণমান বস্তু ঘুরতে থাকবে, স্থির থেমে যাবে না, এটা হবে না। ঘূর্ণমান বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে, এটা হবে। তাহলে কি হচ্ছে, টর্ক যদি টর্ক টর্কের লব্ধি যদি কি হয়, শূন্য হয়, একটা বস্তু যেটা ঘুরতেছে সেটা ঠিকঠাক একই ঘুরবে, বাট সমকৌণিক বেগে ঘুরবে, সবসময় একই বেগে ঘুরবে। আর স্থির বস্তু থাকলে বস্তুটা স্থির হয়ে যায়, স্থির থেকে যাবে। আর যখন ঘূর্ণায়মান বস্তু ও থামবে না, ও চলতে থাকবে, কিভাবে চলতে থাকবে, সমকৌণিক বেগে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি একই। আচ্ছা, ওকে, 1 rps। হ্যাঁ, 1 rps মানে ওয়ান রেভলিউশন, রেভলিউশন পার সেকেন্ড। ওয়ান রেভলিউশন অর্থাৎ একটি ঘূর্ণন এক সেকেন্ডে একটি ঘূর্ণন, এক সেকেন্ডে একটি ঘূর্ণন। তাহলে আমরা কি জানি, ওমেগা ইকুয়ালস টু 2π n/t, জানি না? আচ্ছা, 2π কয়টি ঘূর্ণন, একটি ঘূর্ণন, কত সেকেন্ডে, এক সেকেন্ডে, তার মানে কত হয় 2π রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তো বলা যায় কি 1 rps মানে হচ্ছে 2π রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে পারছো? 1 rps মানে কত, 2π রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এটা এটা বাদ। একটি দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে ওই ডিগ্রি অফ ওই স্বাধীনতার মাত্রা কত বলছিলাম, 5, তার মানে কত, 5/2 ইন্টু কেটি তার গতিশক্তি। ঠিক আছে, যেটা দ্বিপরমাণিক গ্যাস যেহেতু 5, এক পারমাণবিক হলে 3, বহু পারমাণবিক হলে 6 বলছিলাম, খেয়াল আছে? শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড বহু পারমাণবিক হওয়া সত্ত্বেও, তিনটা পরমাণু, কার্বন একটা, দুইটা অক্সিজেন হওয়া সত্ত্বেও এর স্বাধীনতার মাত্রা 5 হয়। জাস্ট কার্বন ডাই অক্সাইডের ব্যতিক্রম। সবচেয়ে মূল বর্গ হয়ে সি এবং পি এর মধ্যে সম্পর্ক, সি ইকুয়ালস টু √3p/ρ। এটা হচ্ছে অঙ্ক করছিলাম আমরা, সি সমান √3p/ρ। ঠিক আছে, আচ্ছা, কোন স্থানে শুষ্ক এবং শুষ্ক বলকে হাইগ্রোমিটার তাপমাত্রা একই বায়ুর তাপমাত্রা সমান হলে আপেক্ষিক আর্দ্রতা অবশ্যই 100% হবে, সমান হলে আর ইকুয়ালস টু F/F। এই দুটার তাপমাত্রা যদি সমান হয় তাহলে দুটো কাটাকাটি গিয়ে ইন্টু 100%, তাহলে 100%ই হবে। আচ্ছা, এটার ভ্যালু কত, এটার ভ্যালু k×j, j×k, এটার ভ্যালু আমরা জানি আই, বাট k×j যদি হয় তাহলে -i।
এটা হচ্ছে আই ইন্টু আই ডট মাইনাস আই ডট মাইনাস আই, তাহলে আই এর সাথে আই গুণ, এটার সহগ ওয়ান, এটার সহগ -1, তাহলে গুণ করলে কত হয়? ওয়ান ইন্টু -1। এই যে ডট গুণ না, তারপর ডট গুণ দিছে না, তাহলে এটার সহগ হলো ওয়ান, এটার সহগ হচ্ছে -1, গুণ করো ওয়ান ইন্টু -1, আচ্ছা -1 অ্যান্সার, তাহলে -1। আচ্ছা ও এখানে কি, আচ্ছা ওটা উক্ত ভেক্টর না, কোন একটা ভেক্টরে যদি কোন একটা ত্রিভুজের তিনটি বাহু একই ক্রমে নির্দেশ করে, তাহলে দুটির মধ্যবর্তী কোণ হবে 60 ডিগ্রি একই ক্রমে। তাহলে সমান তিনটি ভেক্টর যদি একটি বাহু নির্দেশ করে, তাহলে সমবাহু ত্রিভুজ হয় না, তাদের কোণ হচ্ছে 60 ডিগ্রি হয়, সেটাই বলছে। একই ক্রমে নির্দেশ করে মানে সমবাহু ত্রিভুজ 60 ডিগ্রি। ঠিক আছে, নির্মাণ কেসি পরের বস্তুর উপর 1 নিউটন বল 1 সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে। ঠিক আছে, 1 নিউটন বল 1 সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে, তাহলে তোমাকে বের করতে বলছে কি, এখানে 1 নিউটন বল 1 সেকেন্ড ধরে এগুলো ত্বরণ কত? ঠিক আছে, ত্বরণ কত, স্থির বস্তুর উপর 1 নিউটন বল 1 সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে করে, তাহলে ত্বরণ কত? হ্যাঁ, তাহলে এফ সমান দেওয়া আছে হচ্ছে 1 নিউটন, এফ ইকুয়ালস টু কি, এম এ 1 নিউটন, তাহলে এম এ ইকুয়ালস টু এটা 1/m না, তাহলে 1 এম এর মান কত, 0.1, তাহলে আলটিমেটলি কত, 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই যে বলছে প্রযুক্ত বল অপসারিত হলে গতিশীল বস্তু কি হবে, অবশ্যই সেটা আমরা 9-10 থেকে জানি, যতক্ষণ পর্যন্ত বল থাকবে ততক্ষণ পর্যন্ত সমত্বরণে চলবে, বল অপসারণ করার সাথে সাথে সমবেগে চলা স্টার্ট করবে, এরকম লেখচিত্র জানতে। সমত্বরণ ছিল, তারপর আস্তে আস্তে সমবেগ ছিল, আবার সমমন্দন ছিল, বল অপসারণ করলে কি হবে, বেগে চলতে থাকবে। ঠিক আছে, ওকে। আণবিক বল, এই জিনিসটা আণবিক গঠন, রাসায়নিক বল, এটা ওই যে থিওরি পড়ানোর সময় বলছিলাম, তড়িৎচুম্বক বল। আর একটা দুর্বল নিউক্লিয় বল হচ্ছে পিঠা ক্ষয়, সবল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়ন গুলার মধ্যে বন্ধন ঠিক রাখা, মহাকর্ষ বল হচ্ছে দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ। শূন্য ভেক্টরের ক্ষেত্রে কোনো দিক নাই ওঠে, শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ থাকে, এটা তো থাকবে না অবশ্যই। শূন্য ভেক্টরের আদি বিন্দু শেষ বিন্দু একই, অবশ্যই একই থাকবে, তাহলে একই ঠিক আনসার। পেরিমিটার বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কত হবে, 50, এখান থেকে বের করতে হবে। বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা সূত্র আছে না, পেরিমিটারের সূত্র, এখান থেকে বের করতে হবে, সব দেওয়া আছে, পিচও দেওয়া আছে, পিচ দেওয়া আছে, বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা দেওয়া আছে, সব দেওয়া আছে। আচ্ছা, দেখো একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে, আর এর ভর দিছে এত কেজি। এটার আণবিক অবস্থান থেকে মানে শোয়ানো অবস্থান থেকে যখন এরকম খারাপ অবস্থানে রাখবে, তখন কাজ করতে হচ্ছে ভর কেন্দ্রের সরণ হিসাব করতে হবে, এম জি ইন্টু ভর কেন্দ্রের সরণ। ভর কেন্দ্রের সরণ মানে কি, এখানে এখানে যখন খাড়ানো দেবে দাঁড় করাবা, এটা আণবিক অবস্থান, এটা উল্লম্ব অবস্থান, এটা উচ্চতা। ঠিক আছে, এখন করবো ওই যে উচ্চতা, ভর কেন্দ্রের সরণ। ঠিক আছে, এই ডিস্টেন্সটা কত, 0.48, এই ডিস্টেন্সটা কত, 0.12। ভরকেন্দ্রের সরণ কত হবে, 0.48/2। আমি তো আই থিঙ্ক জানো তুমি এটা, কাজ করতে সত্যি আমি পড়াই নাই, তুমি পড়ছো। 0.12 / 2। হ্যাঁ, আর এম এর মান তো দেওয়া আছে 2.5 পেয়েছে, জি এর মান তো 9.8, বসাইলে এটা চলে আসবে আশা করি। ওকে, আচ্ছা, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1% বৃদ্ধি হলে তুলন শতকরা 0.5% বৃদ্ধি পায়, একটু মুখস্থ রাখবো যেহেতু এটা 8 চ্যাপ্টারের কোশ্চেন। ওকে, মোটামুটি আমার ফার্স্ট পেপারের এই জিনিসটা শেষ হলো।
সেকেন্ড পেপারের জিনিসটা আসলে এখন দেখি, একটা বুক দেখি। তাও দেখো, ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়ায় কোনটি ভৌত রাশি স্থির থাকে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ এন্ট্রপি স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কোনো পরিবর্তন হয় না, সেটা তো তুমি জানো অবভিয়াসলি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, ঠিক আছে? এত স্থির চাপে কোনো একটা আদর্শ গ্যাসের আয়তন এত প্রসারিত হলে এত থেকে প্রসারিত হয়ে এত হলো, হ্যাঁ, তার বহিঃস্থ কাজের পরিমাণ কত? বহিঃস্থ কাজের পরিমাণ কত? তাহলে কাজ পি, সরি ডাব্লিউ ইকুয়ালস টু পিডিবি না, পিডিবি, পি ডেল্টা পি, কি তো কাজ? পি কত, 10⁵ দেওয়া আছে। আর ডেল্টা পি মানে আয়তনের পরিবর্তন। আয়তন 0.05 হলো, আগে ছিল 0.04। এটা, তো এটাই হচ্ছে কৃত কাজ। এখান থেকে যা আসবে তা অ্যান্সার। এই যে 1000 চলে আসবে হয়তো, হোয়াট এভার, ঠিক আছে? আয়তন পিডিবি না, ডাব্লিউ ইকুয়ালস টু পিডিবি কৃত কাজ। তাহলে পি ইন্টু ডেল্টা পি, তাহলে চূড়ান্ত আয়তন 0.05, আধা আয়তন ছিল 0.04, বিয়োগ করলে ডিফারেন্স অফ আয়তন, আর হচ্ছে পি গুণ করলে। অপত্যাবর্তী প্রক্রিয়া, অপত্যাবর্তী প্রক্রিয়া অবভিয়াসলি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটি অপত্যাবর্তী প্রক্রিয়া একটি স্লো প্রক্রিয়া, এটা স্লো চলে। অপত্যাবর্তী স্লো সিস্টেম তাপগতীয় সিস্টেমের সাথে বজায় থাকে না। 2 আর 3। সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর উত্তল তলে। এগুলো তো মুখস্থ করা। সবচাইতে বেশি আধান থাকে আহিত বস্তুর কোন তলে? উত্তল তলে। ওকে। প্রতিটি ধারকের ধারকত্ব 3 ফ্যারাড। এ ও বি বিন্দুর মধ্যে ধারক তার তুল্য ধারকত্ব বের করতে বলছে, ঠিক আছে? ধারকত্ব কত হবে দেখো, এখানে এই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম এ পয়েন্ট, এই পয়েন্টটার নাম কত? বি পয়েন্ট। এটা একটা পয়েন্ট, সি পয়েন্ট বলতে পারেন, ঠিক আছে? আমি যদি জিনিসটাকে সাজাই লিখি, সাজাই লিখলে কি হচ্ছে, এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট, 3টা পয়েন্টের মাঝখানে সবগুলো সীমাবদ্ধ, ঠিক আছে? যখন যদি সাজাই লিখি, এ এবং বি পয়েন্টের মাঝখানে একটা আছে, এ এবং সি পয়েন্টের মাঝখানে একটা আছে, এ, বি, আরটা হচ্ছে সি, এখানে দিলাম, ঠিক আছে? এ এবং বি পয়েন্টের মাঝখানে এটা, ঠিক আছে? এ এবং বি পয়েন্টের মাঝখানে তার নাই, মোটামুটি শুধু একটাই আছে। তাহলে এ বি পয়েন্টের মাঝখানে একটা আছে, ওকে, একটা দিলাম। এ সি পয়েন্টের মাঝখানে একটা আছে এখানে, আবার বিসি পয়েন্টের মাঝখানে দেখো দুইটা আছে। এসি পয়েন্টের মাঝখানে একটা আছে, এই যে এটা, এটাও দিলাম। বিসি পয়েন্ট, এই বি এবং সি পয়েন্টের মাঝখানে দুইটা আছে, এটা এবং এটা দিলাম, ঠিক আছে? তো এখন দেখো এই দুইটা প্যারালাল আছে না, এটা ধারক সমান্তরাল আছে না? তো দুটো ধারক সমান্তরাল থাকলে তাদের সূত্র কি? সিপি ইকুয়ালস টু C1 যোগ C2, তাই না? তাহলে এই দুইটা যোগ হয়ে কত হয়ে যাবে? 3×3=6 হয়ে যাবে। তো আলটিমেটলি আমার কাছে থাকলো কি, এখানে থাকলো এ এবং বি এর মাঝখানে একটা থাকলো, এটা ছিল 3। বি এবং এটার মাঝখানে ছিল 3, এই যে এটা বি এবং সি এর মাঝখানে, এস সি এর মাঝখানে 3, আবার এটা হয়ে গেল কত? 6, ঠিক আছে? এখন এই 6-এর সাথে এই 3 কেমনে আসে? শ্রেণীতে আছে। ওই শ্রেণী যেটা পাবো ওইটার সাথে আবার 3 সমান্তরাল আছে, আলটিমেটলি 5 আসবে আমার। ঠিক আছে? এভাবে করতে হবে। তোর এই দ্বিমেরুর নাম একটা এমসিকিউ দিছে, দ্বিমেরুর সূত্রগুলো বসাইলে চলবে এখানে আসলে। ওকে, তোর এই দ্বিমেরু ভ্রমক কত? দ্বিমেরু ভ্রমক যে 2Q×L, এটা না দ্বিমেরু ভ্রমক, Q×12 আর কি, Q×12 দ্বিমেরু ভ্রমক সব দেওয়া আছে। লম্বভাবে স্থাপন করার জন্য সূত্র সব শিখাইছিলাম আসলে। আচ্ছা, এটা মনে রাখো, আপেক্ষিক রোধের একক ওহম মিটার। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। তড়িৎচুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য নয় আলফা রশ্মি। ওই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য কাজিক সুলিমটি খাই। গামা, এক্স রে, ইউভি সব আছে। এক্স রে, গামা দৃশ্যমান, ভিজিবল, বাট আলফা রশ্মি নামক কোনো রশ্মি আসলে নাই। সুসংগত উৎস মানে সপ্তম চক্রের উৎস দুটি খুব ক্ষুদ্র হইতে হবে, স্বাভাবিক। উচ্চ হতে সমান তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ নির্গত হইতে অবভিয়াসলি। পরস্পর স্বল্প দূরত্ব হইতে হবে অবভিয়াসলি। তাহলে সুসংগত উৎসের বৈশিষ্ট্য 3টা। আইসোটোপ, টোপ, টোপ মানে হচ্ছে স্থান। টোপ শব্দ থেকে স্থান, টোপ মানে প্রোটন নির্দেশ করে, প্রোটন, প্রোটনকে নির্দেশ করে। হোয়াট এভার, এতটুকু থাক। আমরা
এটা নিলাম আর কি, আসলে হবে না। ওকে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার রিভিশন দিতে হবে। রিভিশন দিয়ে তারপর এমসিকিউ সলভ করতে হবে। একটু ঝামেলা। ফার্স্ট পেপার তো অনেক টাইম নিয়ে করে দিলাম, আসলে অনেকগুলো সলভ করে দিলাম। ফার্স্ট পেপার তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন সেকেন্ড পেপার আমি করে রাখবো, তখন দেখতে হবে আর কি।